একজন সাধারণ সেলসম্যান যার এক হাতে শটগান এবং অন্য এক কাটা হাতে চেইনস, আর ভাগ্যের এমনই নির্মম পরিহাস যে সে হঠাৎ করেই চলে আসে ১৩০০ খ্রিস্টাব্দের মধ্যযুগে। সেখানে তাকে শুধু নিজের জীবনই বাঁচাতে হবে না, বরং পুরো রাজ্যকে রক্ষা করতে হবে মৃতদের ভয়ঙ্কর বাহিনী আর্মি অব দ্য ডেডের কাছ থেকে। আজ আমরা দেখতে চলেছি স্যাম রাইমির পরিচালনায় নির্মিত আরও একটি হরর ফিল্ম, আর্মি অফ ডার্কনেস 1992, যা ইভিল ডেডের তৃতীয় এবং শেষ সিনেমা, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.4 আউট অফ 10। মুভির শুরুতে আবারও একটি রিক্যাপ দেখানো হয়। তবে আগের দুই পর্বে আমরা দেখেছি অ্যাশ কিভাবে ডেমনদের জালে জড়িয়ে পড়েছিল এবং নাটোরম ডেমন্টো নেক্রোনমিকন এক্স মর্টিস এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনেছি। আপনারা যারা ইভিল ডেড 1981 এবং ইভিল ডেড 2 এর এক্সপ্লেনেশন ভিডিওগুলি দেখেননি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার গল্প শুরু হয় ঠিক সেখান থেকেই, যেখানে ইভিল ডেড 2 শেষ হয়েছিল। তো মুভির শুরুতেই দেখা যায় অ্যাশ এবং তার গাড়ি ওল্ডস মোবাইল ডেল্টা 88 সেই রিফটের মাধ্যমে ১৩০০ খ্রিস্টাব্দে পৌঁছে গিয়েছে, আর ক্যাসেল অফ ক্যান্ডারের লোকজন তাকে ঘিরে ফেলেছে। এমন সময় ক্যাসেল অফ ক্যান্ডারের কিং আর্থার অ্যাশের সামনে এসে দাঁড়ায়। অ্যাশ কোনোভাবে আর্থারকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাশ কিভাবে এখানে পৌঁছালো সে নিজেই জানে না। আর্থার ক্যাসেল অফ ক্যান্ডারের একজন বয়স্ক লোককে ডাকে, যাকে সবাই ওয়াইসম্যান হিসেবে চিনত। ওয়াইসম্যান আর্থারকে জানায় নেক্রোনমিকনে হয়তোবা অ্যাশের কথাই উল্লেখ রয়েছে, যে কিনা আকাশ থেকে নেমে আসবে এবং সমস্ত ডিমনদের ধ্বংস করবে। কিন্তু আর্থার ওয়াইসম্যানের কথায় কোনো বিশ্বাস করে না, বরং বলে যে এই বোকা লোক করবে ডেমনদের সাথে যুদ্ধ। তারপর আর্থার অ্যাশকে ডিউক হেনরির লোক বলে পুরো বাহিনীর সামনে পরিচয় করিয়ে দেয়। এখানে দেখা যায় তারা ডিউক হেনরিকেও বন্দি করে ফেলেছে। এখানে বলে রাখি, ডিউক হচ্ছে একটি বড় অঞ্চলের শাসক। অনেক সময় সে স্বাধীনও থাকতে পারে, আবার কোনো একটা রাজার অধীনেও থাকতে পারে। এখানে ডিউক হেনরিকে শেল এলাকা নর্থল্যান্ড অঞ্চলের শাসক হিসেবে দেখানো হয়েছে, যার সঙ্গে ক্যাসেল অফ ক্যান্ডারের কিং আর্থারের সঙ্গে তুমুল যুদ্ধ চলছিল। তো পরে আর্থারের সৈনিকেরা অ্যাশ সহ হেনরির দলের সবাইকে বন্দী করে এবং ক্যাসেল অফ ক্যান্ডারের দিকে নিয়ে যায় বিচার কার্য সম্পন্ন করার জন্য। ক্যাসেল অফ ক্যান্ডারে পৌঁছাতেই সেখানকার লোকজন, মহিলা, বাচ্চা কাচ্চা যারা রয়েছেন সবাই বন্দীদের দিকে পাথর ছুটতে থাকে এবং বিভিন্নভাবে মারতে থাকে। তবে কিছু লোকের এক্ষেত্রে আগ্রহ খুব কম দেখা যায়। এখানে আমরা বুঝতে পারি যে এখানে এমন কিছু লোক রয়েছে যারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। এমন সময় আমরা শিলা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিং আর্থারের কাছে যায় এবং তার ভাইয়ের খোঁজ করে, যে কিনা আর্থারের সঙ্গেই যুদ্ধে গিয়েছিল। আর্থার শিলাকে জানায় তার ভাই আর ফিরবে না। শিলা অনেক কষ্ট পায় এবং রেগে গিয়ে অ্যাশকে হেনরির লোক মনে করে উরুম ধুরুম মারতে থাকে। যাই হোক, এবার বিচারের পালা যখন শুরু হতে থাকে, তখন হেনরি অ্যাশের কাছে অ্যাশের পরিচয় জানতে চায়, কারণ হেনরি তো এর আগে অ্যাশকে কখনো দেখেইনি। কিন্তু অ্যাশ প্রশ্নটা ঘুরিয়ে দেয় আর হেনরিকেই হেনরির পরিচয় দিতে বলে। তো হেনরি পরে নিজেকে শেল অঞ্চলের ডিউক, নর্থল্যান্ডের শাসক এবং সেখানকার জনগণের নেতা হিসেবে পরিচয় দেয়, আর সবাই তাকে হেনরি দ্য রেড নামে চেনে বলে জানায়। অ্যাশ হেনরিকে খুব মজার একটা উত্তর দেয়, যেটা বাংলায় ট্রান্সলেট করলে অনেকটা এরকম দাঁড়ায়: শোনো হেনরি, তুমি এখন শুধু দুটি জিনিসের নেতা, একটা হলো জিরো এবং আরেকটা হলো জিরো। তার মধ্যে একটা জিরো অনেক আগেই শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। অ্যাশ এখানে হেনরিকে বোঝানোর চেষ্টা করে যে হেনরি নিজেকে যত বড়ই পরিচয় দেখ না কেন, হেনরি এখন কিছুই না। এমন সময় আর্থার চলে আসে আর হেনরিকে উদ্দেশ্য করে বলে যে আমাদের অঞ্চলে একটি ডেমন এসেছিল, আর আমার সৈন্যরা যখন প্রাণ দিয়ে ডেমনের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন তোমার সৈন্যরা আমার সৈন্যদের উপর আক্রমণ করেছিল। এই কথা শুনে হেনরি আর্থারের দিকে তেড়ে যায় আর পাল্টা জবাব দেয় যে এটা তোমার সৈনিক ছিল যারা আমার সৈনিকদের উপর আগে আক্রমণ করেছিল, আর আমার সৈনিকরাও ডেমনদের দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু আর্থার বলে যে তোমার সৈনিকরা ওই ডেমনদের থেকে কোনো অংশে কম না। এখানে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে মানুষদের মধ্যে চরমভাবে একটা ভেদাভেদ কাজ করছে, যার ফলে ডেমনরা খুব সহজেই নিজেদের জায়গা করে নিয়েছে। তারপর বন্দীদের সামনে একটি কুয়া খুলে দেয়া হয়। এই সময় জনতার উত্তেজনা আরও বেড়ে যায় এবং একটি বৃদ্ধা মহিলা পুরো রাক্ষসের মতো তাদের সবার মৃত্যুদণ্ড দেখতে চাচ্ছিল, কারণ পুরো জনতার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হেনরির বাহিনী অনেক বর্বর আর রক্তপিপাসু। পরে শুরুতে একজনকে ফেলে দেওয়া হয় এবং কিছুক্ষণ পর রক্তের ফোয়ারা বের হয়ে আসে। তাই দেখে একজন বন্দী দৌড়ে পেলেই যেতে থাকে এবং আর্থার তাকে তীর নিশানা করে মেরে ফেলে। এবার আসে অ্যাশের পালা, কিন্তু অ্যাশ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে হেনরির লোক নয়। এমন সময় ওই শিলা নামের মেয়েটা অ্যাশের মাথায় পাথর মারে আর অ্যাশের মাথা ঘুরাতে ঘুরাতে গর্তে গিয়ে পড়ে যায়। নিচে পড়ে অ্যাশ চারিদিক দেখতে থাকে। এমন সময় একটা ডেডাইট অ্যাশের উপর চড়াও হয়। সবাই উপর থেকে অ্যাশ আর ডেডাইটের মারামারি এনজয় করতে থাকে। আর ডেডাইটের মারার স্টাইল ছিল খুবই ইউনিক আর
কমেডিতে ভরপুর। এমন সময় আমরা সেই ওয়াইসম্যানকে দেখতে পাই। ওয়াইসম্যান অ্যাশের চেইনসটা নিচে ফেলে দেয়। অ্যাশ সেই চেইনসয়ের সাহায্যে ডেডাইটের মাথা আলাদা করে দেয়। পরে অ্যাশ দেয়াল বেয়ে উপরে উঠতেই যাবে, এমন সময় দেয়াল থেকে আরও একটি ডেডাইট বের হয়ে আসে। অ্যাশ সেটার হাত কেটে দেয়, যা সোজা গিয়ে লাগে একজনের মুখে। যাই হোক, অ্যাশ নিজের বেল্টটা ওই হ্যাঙ্গিং চেইনের সাথে জড়িয়ে নেয়, তারপর উপরে উঠে আসে। সবাই অনেক ভয় পেয়ে যায়, কেননা এই গর্ত থেকে এভাবে উঠে আসা এটা তাদের কল্পনারও অতীত ছিল। অ্যাশ উপরে উঠে আর্থারের কাছে যায় আর আর্থারকে সজোরে একটা ঘুষি মারে আর বলতে থাকে, তারপর আর কে কে এই ঘুষি খেতে চাও, সামনে চলে আসো। কেউ এবার তার সাহস পায় না। অ্যাশ এবার হেনরির লোকজনকে সেখানে থাকা কিছু ঘোড়া নিয়ে চলে যেতে বলে। যেই কথা সেই কাজ, হেনরিরা চলে যায়। কিং আর্থার এবার তলোয়ার দিয়ে অ্যাশের সাথে লড়তে যায়, কিন্তু অ্যাশ তার শটগান দিয়ে আর্থারের তলোয়ার ভোঁতা করে দেয়। 1300 খ্রিস্টাব্দের মানুষ প্রথমবারের মতো এরকম কিছু দেখতে পায় আর তারা ভীষণ ভয় পায়। এখানে অ্যাশ তার নিজের শটগানটা নিয়ে এই মধ্যযুগের মানুষদের সামনে আধুনিক প্রযুক্তির দাপট দেখানো শুরু করে। অ্যাশ তার নিজের শটগানের পরিচয় দেওয়া শুরু করে। শটগানটির মডেল, নির্মাতা কোম্পানি এবং স্মার্ট যেখানে অ্যাশ নিজে কাজ করত সেখানে কোন জায়গায় কোন সেলফে এটা পাওয়া যাবে সেটাও বলে দেয়, এমনকি প্রাইসও বলে দেয়। ঠিক যেভাবে স্মার্টে কাজ করার সময় অ্যাশ সেলসম্যান হিসেবে প্রোডাক্ট সেল করত, শেষে স্মার্টের একটা বিজ্ঞাপন দিতেও অ্যাশ ভুল করে না। আশেপাশের মানুষ এগুলোর কিছুই বুঝতে পারে না, কিন্তু অ্যাশের বন্দুকের বর্ণনার স্টাইল শুনেই এক একজন ভয়ে কাত হয়ে গিয়েছিল। অ্যাশ বলে, এরপর কেউ যদি আমাকে একটা টাচ করার চেষ্টা করে তাহলে ব্যাস। অ্যাশের এইটুক কথা বলার পর অমনি গর্ত থেকে একটা ডেডাইট উপরে চলে আসে আর অ্যাশ গুলি করে সেটাকে আবার গর্তে ফেরত পাঠায়। লোকজন সবাই অবাক হয়ে অ্যাশকে দেখতে থাকে। এরপর অ্যাশ বলে তাকে তার নিজের সময়ে ফেরত পাঠাতে। পরের দৃশ্যে আমরা অ্যাশকে অনেক ফিটফাট অবস্থায় দেখতে পাই আর এখানে দেখা যায় অ্যাশের আদর যত্নের কোনো কমতি নেই। এমন সময় শিলা অ্যাশের কাছে যায় এবং ক্ষমা চায়, কিন্তু অ্যাশ এবার তাকে ইগনোর করে। তারপর ওয়াইসম্যান অ্যাশের কাছে আসে। পর অ্যাশ তাকে জিজ্ঞাসা করে যে তাকে তার সময়ে ফেরত পাঠানো যাবে কিনা। ওয়াইসম্যান অ্যাশকে বলে, তোমাকে ফেরত পাঠানো যাবে, তবে আমাদের সেই ক্ষমতা নেই। তোমাকে ফেরত পাঠানোর উপায় নেক্রোনমিকন এক্স মর্টিস বইটিতে উল্লেখ করা রয়েছে, আর আমাদের সেই বইটিকে আরো সুরক্ষিত জায়গায় রাখতে হবে। মানে আমাদের বইটি লাগবে। ভবিষ্যৎবাণী অনুসারে তুমি হচ্ছে এর জন্য উপযুক্ত। তুমি ওই ডেমনদের এলাকা থেকে বইটি উদ্ধার করে নিয়ে আসতে পারবে। অ্যাশ রেগে গিয়ে বলে, আমার কোনো বইয়ের দরকার নেই, শুধু আমাকে আমার সময়ে ফেরত পাঠাবার ব্যবস্থা করো। হঠাৎ মেঝেতে পানি পড়বার আওয়াজ পাওয়া যায়। এমন সময় দেখা যায় একজন বৃদ্ধা মহিলা ডেডাইটে পরিণত হয়েছে আর অ্যাশকে বলছে, তুমি কখনোই নেক্রোনমিকন নিয়ে আসতে পারবে না, আর আমরা তোমার আত্মাকে ভক্ষণ করব। এটা বলেই ডেডাইটটা নিচে পড়ে যায়। আর্থার সামনে এগিয়ে গেলে অ্যাশ তাকে আটকায় এবং একটি কুড়াল নিয়ে আসতে বলে, কিন্তু ডেডাইটটা জেগে উঠে এবং সবার উপর চড়াও হয়। কিন্তু এই লড়াই বেশিক্ষণ স্থায়ী ছিল না। অ্যাশ তার শটগানটা দিয়ে ডেডাইটটার 12টা বাজিয়ে দেয়। সবকিছু শেষে ওয়াইসম্যান বলে, যদি নেক্রোনমিকন এই ডেডাইটদের হাতে পড়ে যায় তাহলে মানবজাতি পুরোটাই ক্রাশ হয়ে যাবে। এবার তুমি কি এই অভিযানে যাবে অ্যাশ? দৃশ্যপট অনুযায়ী অ্যাশ রাজি হয়, কিন্তু এক হাত দিয়ে যখন অ্যাশের এত কিছু মোকাবিলা করা সম্ভব হচ্ছিল না, তখন অ্যাশ দুর্গের লোহার কারিগরের কর্মশালায় গিয়ে নিজের আধুনিক জ্ঞানকে কাজে লাগিয়ে একটি ধাতব হাত তৈরি করে। সেটি পরে নিজের কাটা হাতের কবজির সঙ্গে লাগিয়ে নেয় এবং সেটি দিয়ে অ্যাশ সঙ্গে সঙ্গে কাজ করাও শুরু করে দেয়। আর পরের দৃশ্যে আমরা অ্যাশ এবং শিলাকে একসাথে দেখতে পাই। শিলা অ্যাশকে বলে, ওয়াইসম্যান বলেছে তুমিই তো সেই ব্যক্তি যে ওই বইটি আনতে যাবে, আর ডেমনদের বিরুদ্ধে যুদ্ধে তুমি আমাদের লিড করবে। কিন্তু অ্যাশ শিলার এসব কথার কোনো পাত্তা না দিয়ে বলে যে সে শুধুমাত্র তার সময়ে ফেরত যাবার জন্য বইটি আনতে যাবে। শিলা কথা বলতে বলতে অ্যাশের কোনো কিছুতে হাত দিলে অ্যাশ একজন পণ্ডিতের স্টাইলে ভাব নেওয়া শুরু করে, মনে হয় সে যেন একজন সেরা বিজ্ঞানী। শিলা অ্যাশকে তার অভিযানের জন্য শুভকামনা জানায় এবং একটি যোদ্ধার আলখাল্লা গিফট করে। অ্যাশ এটাকেও কোনো পাত্তা দেয় না। অ্যাশ বলে যে আমি এটা ঘোড়ার চাদর হিসেবে ব্যবহার করব। শিলার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায় এবং অ্যাশকে কষে একটা চড় মেরে দেয়। কিন্তু পরের দৃশ্য অনুযায়ী আমরা বুঝতে পারি যে শিলা এবং অ্যাশ একে অপরকে পছন্দ করে ফেলেছে। পরের দিন সকালে দেখা যায় অ্যাশ, ওয়াইসম্যান, আর্থার দুইজন সৈনিককে নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। নির্দিষ্ট কিছু দূর যাবার পর তারা থেমে যায় আর ওয়াইসম্যান অ্যাশকে বলে যে এবার অ্যাশকে একা একাই এই পথ ধরে যেতে হবে। আর ওয়াইসম্যান এটাও বলে দেয় যে নেক্রোনমিকনের বইটি হাতে নেবার আগে অ্যাশকে শিখিয়ে দেওয়া মন্ত্রটি যেন অ্যাশ ভালোভাবে পাঠ করে। এখানে অ্যাশকে শেখানো মন্ত্রটা অ্যাশকে যখন ওয়াইসম্যান বারবার রিপিট করতে বলে তখন অ্যাশ রেগে যায় আর বলে, ডিল পাকা হয়ে গিয়েছে, যদি বইটি আমি তোমাকে এনে দেই
তুমি আমাকে আমার সময় ফেরত পাঠিয়ে দিবে। এই কথা বলেই অ্যাশ চলে যায়। তারপর অ্যাশ যখন চলতে চলতে জঙ্গলের গভীরে চলে যায়, তখন একটা ডেমনিক এন্টিটি অ্যাশকে ধাওয়া করতে থাকে। অ্যাশ প্রাণে বাঁচার জন্য ঘোড়া ছুটিয়ে চলতে থাকে। ঘোড়া থেকে পড়ে গেলেও অ্যাশ দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে একটা উইন্ড মিলের কুটিরে আশ্রয় নেয়। কিন্তু এখানেও অ্যাশ ডেমনিক প্রভাব থেকে ছাড়া পায় না। কুটিরের ভেতর থেকে বোঝা যায় সময় খুব দ্রুত এগোচ্ছে আর রাত হয়ে যাচ্ছে। উইন্ডমিল হঠাৎ বন্ধ হয়ে যায় আর রাত হবার ফলে ডেমনিক প্রভাব আরো বাড়তে থাকে। হঠাৎ অ্যাশ কুটিরের ভেতর নিজের একটা অবয়ব দেখতে পায়। অ্যাশ রেগে গিয়ে তাকে আক্রমণ করতে যায়, কিন্তু অবশেষে দেখা যায় সেটা একটা আয়না ছিল। এবার ভাঙা আয়না থেকে অনেকগুলো ছোট ছোট অ্যাশের অবয়ব বের হয়ে আসে আর সবগুলো একসাথে মিলে অ্যাশকে জ্বালাতন করতে থাকে। এক পর্যায়ে একটা অ্যাশের মুখ দিয়ে ঢুকে যায় আর পেটের ভিতরে গিয়ে অ্যাশকে কামড়াতে থাকে। অ্যাশ গরম পানি পান করে শায়েস্তা করতে চায়, কিন্তু পারে না। হঠাৎ অ্যাশের কাঁধে একটি চোখ বের হয়ে আসে এবং আস্তে আস্তে সেখান থেকে পুরো অ্যাশের একটা অবয়ব বের হয়ে আসে। এখানে আসল অ্যাশ তার কাছে জানতে চায় যে সে আসলে কে। তো ওই অবয়বটা উত্তর দেয় যে সে হচ্ছে ব্যাড অ্যাশ এবং আসল অ্যাশ হচ্ছে গুড অ্যাশ। তো এখানে গুড অ্যাশ আর ব্যাড অ্যাশের মধ্যে একটু আধটু মারামারি চলতে থাকে, কিন্তু পরে অ্যাশ ব্যাড অ্যাশকে গুলি করে উড়িয়ে দেয়। কিন্তু গুড অ্যাশ এবার আর আগের মতো ভুল করবে না। অ্যাশ সেটাকে চেইনস দিয়ে 2 টুকরো করে দেয় এবং মাটিতে পুঁতে দেয়। আর মাটিতে পোতার সময় ব্যাড অ্যাশ গুড অ্যাশকে উদ্দেশ্য করে বলে, তুমি কখনোই নেক্রোনমিকন নিয়ে আসতে পারবে না, আমি আবার ফিরে আসবো। অ্যাশ তাকে মোটেও কোনো পাত্তা দেয় না। অ্যাশ সেটাকে মাটি চাপা দিয়ে দেয়। আর এইটুকুতে এতটাই কমেডি ছিল যে আমার ভয়ের তুলনায় হাসিই বেশি পেয়েছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যাশ রাতেই সেই নেক্রোনমিকন আনার জন্য বেরিয়ে পড়েছে আর অ্যাশ সেখানে পৌঁছেও গিয়েছে। কিন্তু অ্যাশ সেখানে গিয়ে একটি বইয়ের বদলে 3টি বই দেখতে পায় আর এতে করে সে কঠিন রকমের কনফিউজড হয়ে পড়ে। যাই হোক, অ্যাশ প্রথম বইটিতে হাত দেয় এবং তারপর দেখা যায় বইটি এমনভাবে অ্যাশকে টানছে, শেষমেশ অ্যাশের পরিণতি অনেকটা এরকম দাঁড়ায়। অনেক কষ্টে সে নিজেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। পরে অ্যাশ দ্বিতীয় বইটিতে হাত দেয় এবং এই বইটি অ্যাশের হাতে সজোরে একটি কামড় বসিয়ে দেয়। কিছু সময় ধরে এই বইটি অ্যাশের সাথে অনেক বদমাইশি করতে থাকে। যাই হোক, পরিস্থিতি একসময় শান্ত হয় আর বাকি থাকে আরেকটা বই। অ্যাশ বুঝতে পারে যে এটাই হয়তোবা আসল বই, তাই অ্যাশকে এবার সেই মন্ত্রটা বলা শুরু করতে হবে। কিন্তু দুঃখের বিষয় অ্যাশ সেটা ভুলে গিয়েছে। অ্যাশ এইভাবে কোনো রকমে মন্ত্রটা পাঠ করে নেয়। তারপর এই নেক্রোনমিকন বইটি হাতে নেয়। এখানে একটি বিষয় চোখে পড়ে যে দিনের বেলা যে ডেমনিক এন্টিটি অ্যাশকে নিরন্তর তাড়া করছিল, উইন্ডমিলের ঘটনার পর রাতে আর সেটিকে দেখা যায় না। সম্ভবত ওই ডেমনিক এন্টিটিটার মূল উদ্দেশ্য ছিল যে ব্যাড অ্যাশ তৈরি করা, আর নেক্রোনমিকন যেখানে রাখা ছিল সেটি এক ধরনের পবিত্র জাদু দ্বারা সুরক্ষিত করে রাখা ছিল। ক্যান্ডারিয়ান ইভিল সেখানে সরাসরি হস্তক্ষেপ করতে পারত না। অ্যাশকেও আমরা দেখতে পাই যে 3টি বইয়ের ধাঁধার সম্মুখীন হতে, আর যে কোনো ডেডাইটের পক্ষে এই ধাঁধা সম্পন্ন করাও ছিল অনেক কঠিন। যাই হোক, অ্যাশ বইটি হাতে নেয় আর চারিদিকে সঙ্গে সঙ্গে ভূমিকম্প এবং বিদ্যুৎ চমকানো শুরু হয়, যা ক্যাসেল অফ ক্যান্ডারের লোকজনও টের পায়। আর ওয়াইসম্যান বুঝতে পারে যে কোনো একটা গন্ডগোল হয়েছে। চারিদিকে সমস্ত কবর ভাঙতে থাকে আর অ্যাশ এগুলো দেখে ভয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু মাটি বেদ করে এবার ডেডাইটদের হাত বের হয়ে আসে আর অ্যাশকে আটকিয়ে দেয়। এখানে বোঝা যায় অ্যাশ ভুল মন্ত্র পাঠ করার কারণে আশেপাশের সমস্ত কবর থেকে লাশসমূহ ডেডাইট রূপে বের হয়ে আসছে। তার টিমনরা এবার আরো সক্রিয় হয়ে গিয়েছে। যাই ওই হাতগুলো এবার অ্যাশকে আটকিয়ে দেয় আর ওই অ্যাশ বেচারার মুখে খুব নিখুঁতভাবে আক্রমণ চালাতে থাকে। কিন্তু এক পর্যায়ে অ্যাশ নিজেকে ছাড়িয়ে নেয় আর বইটি নিয়ে ক্যাসেল অফ ক্যান্ডারের দিকে যেতে থাকে। আর এই সময় এটাও দেখা যায় যে ওই খণ্ড বিখণ্ড ব্যাড অ্যাশ কবর থেকে উঠে গিয়েছে ডেডাইটের বেশ ধরে। আর এদিকে ক্যাসেল অফ ক্যান্ডারের লোকজন অ্যাশকে ফিরতে দেখে খুবই আনন্দ পায় এবং তারা সবাই তাকে বাহবা দিতে থাকে। কিন্তু ওয়াইসম্যান তো বুঝেই গিয়েছে যে অ্যাশ কোনো একটা ঝামেলা পাকিয়েছে। ওয়াইসম্যান অ্যাশের কাছে নেক্রোনমিকন বইটা চায়। অ্যাশ ওয়াইসম্যানকে নেক্রোনমিকন বইটা দিয়ে দেয় এবং অ্যাশ নিজেকে দ্রুত তার সময়ে ফেরত পাঠাতে বলে। ওয়াইসম্যান অ্যাশকে জিজ্ঞাসা করে যে সে মন্ত্রগুলো ঠিকমতো পাঠ করেছিল কিনা। অ্যাশ বলে, হতে পারে আমি প্রতিটি শব্দাংশ হুবহু বলিনি, কিন্তু মোটামুটি বলেছি। অ্যাশ এখানে নিজের ভুল হালকাভাবে উড়িয়ে দেয়, কিন্তু ওয়াইসম্যান এতে রেগে যায়। আর ওয়াইসম্যান বলে, তুমি আমাদের সবার 12টা বাজালে। ভুল মন্ত্র পড়ে এই বই ধরলে আর্মি অফ দ্য ডেড জেগে উঠবে। কিন্তু অ্যাশ পাল্টা উত্তর দেয় যে চুক্তি অনুযায়ী তুমি এই বইটা পেলেই আমাকে আমার সময়ে ফিরিয়ে দিবে বলেছিলে। ওয়াইসম্যান বলে, এই মন্ত্র পড়ে তোমাকে তোমার সময়ে ফেরত পাঠানো যাবে, কিন্তু আমাদের জন্য এই বইটি এখন মূল্যহীন। আর্মি অফ দ্য ডেড খুব শীঘ্রই এই বইটির জন্য এখানে চলে আসবে।
কিন্তু অ্যাশ এগুলো বুঝতে চায় না। অ্যাশ বলে, আমার কাজ ছিল বই আনা, আমি এনেছি, শেষ, আমি আর কিছুই জানি না। এরপর কিং আর্থার এখানে চলে আসে আর অ্যাশকে বলে যে ঠিক আছে, আমরা আমাদের কথা রাখবো, ওয়াইসম্যান তোমাকে তোমার সময়ে ফেরত পাঠিয়ে দিবে। অ্যাশ বলে ঠিক আছে, তাহলে আর দেরি করে লাভ কি, কাজটা তাড়াতাড়ি করাই ভালো। অ্যাশ যখন এই সমস্ত কথাগুলো বলছিল তখন দেখা যায় সবাই মন খারাপ করে অ্যাশের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, এমনকি ওয়াইসম্যানও অ্যাশের কাছ থেকে দূরে চলে যায়। আর্থার অ্যাশকে বলে যে ওয়াইসম্যান তোমাকে বিশ্বাস করে ভুল করেছিল। এক পর্যায়ে শিলা অ্যাশের কাছে যায় আর বলে যে সে এখনো বিশ্বাস করে যে অ্যাশ তাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু অ্যাশ এবার শিলাকেও ইগনোর করে। এমন সময় একটা ডিমন আকাশ থেকে উড়ে আসতে দেখা যায় এবং সেটা শিলাকে নিয়ে যায়। অ্যাশ সহ সবাই অনেক চেষ্টা করেও শিলাকে বাঁচাতে পারে না। ওইদিকে ব্যাড অ্যাশকে দেখা যায় যে সেই সমস্ত যোদ্ধা যারা কখনো না কখনো যুদ্ধে মারা গিয়েছে তাদের সেই পচাগোড়া লাশকে ডেডাইট বানিয়ে আর্মি অফ দ্য ডেড তৈরি করছে। এখানে ব্যাড অ্যাশ সবাইকে তাড়াতাড়ি হাত চালানোর জন্য বলে, কারণ তারা খুব শীঘ্রই ক্যাসেল অফ কান্ডারে যাবে বইটি উদ্ধার করার জন্য। এখানে শিলাকে এনে ফেলা হয় ব্যাড অ্যাশের সামনে এবং কিছুক্ষণ পর দেখা যায় শিলা পুরোপুরিভাবে ডিমন দ্বারা পজেসড হয়ে গিয়েছে। এদিকে দেখা যায় ক্যাসেল অফ কান্ডারের 2-3 জন প্রহরী কিং আর্থারের কাছে আসে এবং তারা বলে যে তারা আর্মি অফ দ্য ডেড এর খোঁজ পেয়েছে এবং 2 দিনের মধ্যে ওই বাহিনীর কান্ডারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থার ওয়াইসম্যানকে বলে যে শুধুমাত্র যেই ডিমনগুলো পাখনা যুক্ত তারাই দ্রুত আসতে পারে আর বাকিগুলো পেছনে পড়ে যায়। ওয়াইসম্যান বলে যাই হোক না কেন এই 2 দিনে কিছুই করা যাবে না, দ্রুত এই জায়গা ছাড়তে হবে এবং বাকি সবাইও ওয়াইসম্যানের কথার সাথে একমত হয়। হঠাৎ অ্যাশের গানশটের আওয়াজ পাওয়া যায় আর সবাই শান্ত হয়ে যায়। অ্যাশ বলে সবাই আম্মু আম্মু করতে করতে পালিয়ে যাও আর আমি একাই ডেমনদের সাথে লড়বো। এখানে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে অ্যাশ তার সিদ্ধান্ত বদলে ফেলেছে, অর্থাৎ অ্যাশ এখানে থেকে যাবে এবং ডেমনদের সাথে লড়াই করবে। আর্থার অ্যাশকে বলে ভবিষ্যতের সব মানুষ কি এরকম বড় বড় কথা বলা? অ্যাশ বলে সবাই না, শুধুমাত্র আমি। আর্থার বলে আমাদের এখানকার বাসিন্দা সবাই ডেমনদের ভয়ে পালিয়ে গিয়েছে, এখন শুধু কিছু মানুষই বাকি আছে যারা যুদ্ধ করতে পারে, শুধুমাত্র 60 জন সৈন্য রয়েছে। অ্যাশ বলে হেনরি দ্য রেড আমাদের সঙ্গে জয়েন করবে এবং আমরা একসাথে যুদ্ধ করব। এবার অ্যাশ সবাইকে বলে যে তার সঙ্গে কারা কারা ডেমনদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। সবাই মাথা নিচু করে থাকলেও একজন, যাকে আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম এমনভাবে যে সে নিজেদের মধ্যেকার যুদ্ধ বিগ্রহ খুব একটা পছন্দ করতো না, সেই লোকটি এবার অ্যাশের সঙ্গ দেয় এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে থাকে এবং সবাই রাজি হয়ে যায়। অ্যাশের সৈন্যরা অ্যাশকে বলে যে সৈনিকরা সব ভয় পাচ্ছে, যদি হেনরিরা আমাদের সঙ্গে জয়েন না করে তাহলে অনেক বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। অ্যাশ বলে ভয় সবাই পাবেই, সেটা কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে ডেডাইটদের প্রতিহত করতে পারবোই, সায়েন্স আমাদেরকে সাহায্য করবে। ওদিকে ব্যাড অ্যাশকে দেখা যায় সকল ডেডাইটদের নিয়ে ক্যাসেল অফ ক্যান্ডারের দিকে যাত্রা শুরু করতে। পরে দেখা যায় অ্যাশের গাড়িটা দুর্গে নিয়ে আসা হচ্ছে আর অ্যাশ তার গাড়ি থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নেয়। সেখানে স্টিম প্লান্ট অপারেশন নামক বই, বন্দুকের বুলেট ইত্যাদি পাওয়া যায়। যাই হোক, অ্যাশ এখানে আধুনিক বুদ্ধি কাজে লাগিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। কেমিস্ট্রি বইয়ের সাহায্যে অ্যাশ গান পাউডার তৈরি করে, যা থেকে পরে বিভিন্ন প্রকারের বিস্ফোরক তৈরি করে। এমনকি অ্যাশকে তার গাড়ির ইঞ্জিন নিয়েও কাজ করতে দেখা যায়। এছাড়াও অ্যাশ নিজে সেখানকার মানুষদের কমব্যাট ট্রেনিং দিতে শুরু করে, যাতে হ্যান্ড টু হ্যান্ড যুদ্ধ হলেও কেউ যেন আশাহত না হয়। তো পরে প্রহরী এসে খবর দেয় যে ডেডাইটরা প্রায় চলে এসেছে, তাই এবার সবাইকে প্রস্তুত হতে হবে। অ্যাশ উপরে গিয়ে ডেডাইটদের বাহিনী দেখে অবাক হয়, সে যতটা ভেবেছিল তার থেকে অনেক অনেক বেশি ছিল এই আর্মি অফ দ্য ডেড। তো ডেডাইট বাহিনী বাঁশি বাজাতে বাজাতে ঢোলের তালে তালে এগিয়ে চলে, কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝতে পারি না যে এদের ঘোড়াগুলি এত সুস্থ সবল কেন, এগুলি কেন ডেডাইট হলো না। যাই হোক, এখানে ব্যাডেশকে দেখা যায় তার সৈন্যের কোম্পানি হল্ট করে দাঁড়িয়ে থাকতে। এমন সময় ব্যাডেশ বলে যে সে যদি নেক্রোনমিকন নিতে পারে তাহলে সে হবে কিং এবং শিলা হবে তার কুইন। তারপর ব্যাডেশের সেনাপতি ব্যাডেশকে জানায় যে সৈনিকরা 2 দিক থেকেই সম্পূর্ণ রেডি এবং সেনাপতি এটাও জানিয়ে দেয় যে বইটি কোথায় রাখা আছে। ব্যাডেশ বলে যেভাবেই হোক ভেতরে যাবার ব্যবস্থা করতে। সঙ্গে সঙ্গে সেনাপতি পুরো কোম্পানিকে কমান্ড করে সামনে আগানোর জন্য আর সমস্ত সৈনিক সামনে এগিয়ে যেতে থাকে। আর ওইদিকে দেখা যায় গুডঅ্যাশকে সৈনিকদের তীর প্রস্তুত করাতে আর তীরের আগায় বিস্ফোরকের ফিউজে আগুন লাগিয়ে দিতে। ডেডাইটরা এগোতে এগোতে অনেকটা কাছে চলে আসলে অ্যাশ ফায়ার করতে বলে।
বোমার বিস্ফোরণে ডেডাইটরাও বিস্ফোরিত হতে থাকে। এভাবেই কিছুক্ষণ চলতে থাকে। হঠাৎ একজন সৈনিক অ্যাশকে বলে যে সেকেন্ড ডিভিশন দক্ষিণ দিক থেকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসছে। পরে অ্যাশ দেখতে পায় তারা দুর্গের মেইন দরজা ভাঙার জন্য সজোরে এগিয়ে আসছে। অ্যাশ সৈনিকদেরকে ক্যাটাপল্ট রেডি করতে বলে। ক্যাটাপল্ট হচ্ছে একটি বিশাল মধ্যযুগীয় যন্ত্র যার সাহায্যে বড় বড় পাথর শত্রুর দুর্গে নিক্ষেপ করা হতো। তবে অ্যাশ এখানে গান পাউডারের বস্তা নিক্ষেপ করার জন্য কাজে লাগাচ্ছে এবং এটা বেশ ভালোভাবেই কাজ করে বলে আমরা দেখতে পাই। এদিকে ব্যাড অ্যাশ এগুলি দেখে প্রথম একটু থতমত খেয়ে যায় এবং তার সৈনিকদের কমান্ড দিতে দিতে তার চাপা বারবার খুলে পড়ে যাচ্ছিল। এমন সময় দেখা যায় ডেডাইটরা দরজার কাছে চলে এসেছে। অ্যাশ পরিকল্পনা মাফিক উপর থেকে পাথর ফেললেও সেটা খুব একটা কাজে দেয় না। ওদিক থেকে ডেডাইটরাও তীর ছুটতে থাকে আর শেষমেশ ডেডাইটরা দুর্গের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। ভেতরে ডেডাইটদের সঙ্গে সবার হাতাহাতি যুদ্ধ চলতে থাকে। আর্থার বারবার সৈনিকদের বলতে থাকে বইটি সুরক্ষিত রাখতে। এমন সময় দেখা যায় অ্যাশ তার গাড়িটি মডিফাই করে যুদ্ধ করার জন্য উপযুক্ত করেছে আর সেটা দিয়ে ডেডাইটদের প্রতিহত করছে। এটা ভালো কাজ করলেও এক সময় দেখা যায় সামনে শিলা দাঁড়িয়ে, ফলে অ্যাশ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এমন সময় ব্যাড অ্যাশকে দেখা যায় যে কিনা দুর্গের ভেতরে প্রবেশ করেছে। তার সেনাপতি বলে যে তারা দুর্গের খোলা চত্বরটা একদমই দখল করে ফেলেছে। এই সময় শিলা অ্যাশকে আক্রমণ করে। অ্যাশ শিলাকে ধাক্কা দিয়ে ওই কুয়োতে ফেলে দেয়। অ্যাশ আর ডেডাইটদের মধ্যেও হাতাহাতি যুদ্ধ বিদ্যমান থাকে আর আর্থারকেও দেখা যায় প্রাণপণে যুদ্ধ করতে। ঠিক এই সময় হেনরি দ্য রেডের বাহিনী এসে যোগ দেয় এবং ডেডাইটদের প্রতিহত করতে থাকে, কিন্তু ব্যাড অ্যাশকে দেখা যায় উপরে একদম নেক্রোনমিকর্নের কাছে পৌঁছে গিয়েছে। তো এটা দেখার পর অ্যাশ আর এক মুহূর্ত দেরি না করে উপরে উঠে যায়। অ্যাশ ডেডাইট সৈন্যদের সাথে যুদ্ধ করে ব্যাড অ্যাশের দিকে যাবে, তখনই শিলা আবার অ্যাশকে আক্রমণ করে। তো অ্যাশ শিলাকে নিচে ফেলে দেয় আর এদিকে ব্যাড অ্যাশ নেক্রোনমিকন নিতেই যাবে, ঠিক তখনই গুড অ্যাশ পেছন থেকে আক্রমণ চালায় এবং এবার আমরা গুড অ্যাশ এবং ব্যাড অ্যাশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ধস্তাধস্তি মারামারি দেখতে পাই। গুড অ্যাশ এক সময় ব্যাড অ্যাশের শরীরে আগুন জ্বালিয়ে দেয় এবং ব্যাড অ্যাশ নিচে পড়ে যায়, কিন্তু তারপরও এই ব্যাড অ্যাশ আবার উপরে চলে আসে এবং তারপর আবার শুরু হয় মারামারি। এক সময় অ্যাশের হাতে থাকা মশালটা ক্যাটাপল্ট এর গান পাউডারের বস্তার ফিউজে লেগে যায়, ফলে বিস্ফোরকটা অ্যাক্টিভ হয়ে যায় আর অ্যাশও মারামারি করতে করতে নিচে পড়ে যায়। ব্যাড অ্যাশ বইটি নিয়ে একেবারে ক্যাটাপল্টের আসল জায়গায় বসে পড়ে আর তারপর সে গুড অ্যাশকে নানা হুমকি ধামকি হাবিজাবি বলতে থাকে। অ্যাশ এই সুযোগে ব্যাড অ্যাশের যেই হাতে বই ছিল সেই হাতটা কেটে ফেলে আর ক্যাটাপল্টের সাপোর্ট রশিটাও কেটে ফেলে, ফলে বইটি নিচে পড়ে যায় আর ব্যাড অ্যাশ উপরে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়ে যায়। তো এভাবেই যুদ্ধ শেষ হয় আর ডেডাইটরা পরাজিত হয়। পরে দেখা যায় শিলা ডেডাইট থেকে স্বাভাবিক হয়ে গিয়েছে এবং অ্যাশ আর শিলা একসাথে হয়েছে। এবং এই দৃশ্যে আমরা এটাও দেখতে পাই যে হেনরি দ্য রেড এবং ক্যাসল অফ কান্ডারের কিং আর্থার দুইজনই কোলাগুলি করছে, অর্থাৎ তারা এখন যুদ্ধ বিগ্রহ ভুলে একসাথে থাকতে চাচ্ছে। এবং এমনও একটা কথা শোনা যায় যে তারা দুইজনে মিলে একটা নতুন কিংডম তৈরি করবে। তারপর ওয়াইসম্যানকে দেখা যায় একটা পানীয় তৈরি করছে এবং সেটা অ্যাশকে দিচ্ছে। ওয়াইসম্যান পানীয়টা অ্যাশকে দিয়ে দেয় এবং এটা বলে দেয় যে অ্যাশকে শিখিয়ে দেওয়া মন্ত্রটা পড়ে পানীয়টি পান করে ঘুমিয়ে পড়লে তারপর অ্যাশ যখন আবার জেগে উঠবে তখন অ্যাশ তার সময়ে ফিরে যেতে পারবে। পরের দৃশ্যে আমরা অ্যাশ এবং শিলাকে একসাথে দেখতে পাই। এখানে অ্যাশ শেষবারের মতো শিলাকে বিদায় জানায় এবং ঘোড়ার পিঠে চলে সেখান থেকেই চলে যায়। এখানে দৃশ্য পাল্টায় আর অ্যাশকে আমরা আবারও তার আগের কর্মক্ষেত্র স্মার্টে দেখতে পাই। এখানে দেখতে পাই অ্যাশ তার সমস্ত ঘটনা একজন কলিগের সাথে শেয়ার করছে। অ্যাশ বলে যে আগের যুগে তার রাজা হওয়ার সুযোগ ছিল, কিন্তু সে ওই সমস্ত বিলাসিতা ছেড়ে এই বর্তমান যুগে চলে এসেছে। তো অ্যাশের কলিগ অ্যাশকে জিজ্ঞাসা করে যে এবার কি তুমি মন্ত্র পড়তে ভুল করেছিলে অ্যাশ? অ্যাশ উত্তরে আবারও জানায় যে প্রতিটি শব্দাংশ উচ্চারণ না করলেও সে মোটামুটি বলেছে, অর্থাৎ অ্যাশ এখানেও তার সামান্য ভুলকে হালকাভাবেই উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরেই দেখা যায় স্মার্টের স্টোরে একটি ডেডাইট চলে এসেছে, অর্থাৎ অ্যাশ এখানে মন্ত্র পড়তে ভুল করেছে এটা আমরা শতভাগ নিশ্চিত হই, কারণ অ্যাশ তার সঙ্গে সঙ্গে একটা ডিমনও এই আধুনিক যুগে নিয়ে এসেছে। কিন্তু অ্যাশ তো এই ডেডাইটদের সঙ্গে যুদ্ধ করতে অভ্যস্ত। অ্যাশ স্মার্টের শপে থাকা বন্দুক নিয়ে ডেডাইটের উপর চড়াও হয় এবং ডেডাইটকে সমানে গুলি করতে থাকে এবং এক পর্যায়ে ডেডাইটটি নিস্তেজ হয়ে পড়ে। এখানে মুভির শেষে অ্যাশের শেষ ডায়লগ শোনা যায় যে সে আগের যুগেই থাকতে পারত এবং সেই যুগেই একজন রাজার বেশে জীবনযাপন করতে পারত, কিন্তু অ্যাশ এই যুগে চলে এসেছে, কিন্তু অ্যাশ নিজের কাছে সে নিজেই একটা কিং। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তবে শেষে দেখানো এই মেয়েটি লিন্ডাও নয়, শিলাও নয়। নির্মাতারা ইচ্ছাকৃতভাবেই হয়তোবা অ্যাশের আগের প্রেমিকার মতো চেহারার একজন অভিনেত্রী নিয়েছিলেন যাতে দর্শকদের কাছে পরিচিত একটা অনুভূতি আসে, এটাই অনেকে মনে করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।